আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথেই হয়তো হয়েছে, তারাও বলতে পারেনি, পারবেও না হয়তো কোনো দিন বলতে। আজকে আমার মনে হচ্ছে বলে যাই, আমি থাকি বা না থাকি আমার এই কথাগুলো থেকে যাবে এই সোশ্যাল মিডিয়াতে। আমি ওই সময়টাতে সব থেকে বেশি খারাপ সময় কাটিয়েছি, আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। আমি যা স্বপ্ন দেখেছিলাম, মা বাবাকে ভালো রাখবো, নিজেকে তৈরি করব, শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছিলাম। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, এটাও থেকে যাক না আমার জীবনে আমি কিভাবে স্ট্রাগল করেছি, কিভাবে আজকের এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি, কেমন আছো তোমরা সবাই? তো আজকের এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও হবে না, আমি তোমাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করব। ওই শুয়োরটা আমার সব খাবারগুলো খেয়ে নিয়েছে। কালকে অন্তরা দেবাকে এত বড় একটা চকলেট দিয়েছে, ওটাও দেখবো কখন ফ্রিজে নেই। আবার কোথায় রেখে দিয়েছে মানে দোললে হাতের এখান থেকে নামিয়ে দেবো। আমি আসলে ভুলে যাই আমি কোথায় আছি, কি বলছি। আমি বলছি তোমাদেরকে কিছু কথা, সেটা হচ্ছে আমার এই ইউটিউব জার্নি নিয়ে কিছু কথা বলবো, কিভাবে স্বপ্ন দেখেছিলাম, আজকে কোথায় এসে দাঁড়িয়েছি, কি পরিস্থিতিতে আছি, ভালো এগুলো তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে। সবসময় তো তোমরা ব্লগ দেখোই, কিছু কথা তো আমার শোনো, আমার কথা বলার লোক নেই এখন। এমনই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যারা আমার পাশে ছিল তারা এক গল্প 5-10 বার করে শুনে নিয়েছে। এখন আমি নেক্সট বার যদি আবার শোনাতে চাই, তারা আমার কাছে টাকা চায়। তো ওর জন্য আমি তোমাদেরকে পেয়েছি, এখন আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব। আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো যে আমি পড়াশোনা করছি, আমাকে কিছু একটা করতে হবে জীবনে। তো আগে আমি ক্লাস 9 থেকে কলেজ পর্যন্ত যতদিন এই লাইনে আসিনি ততদিন আমি টিউশনি পড়াতাম বাচ্চাদেরকে। ওখান থেকে আমার ভালোবাসাটা জাগে যে আমি কোনো স্কুলের ম্যাডাম হব, এটা আমার একটা টার্গেট ছিল। বাট কলেজে ওঠার পরে ডিএলএডটা করতে পারিনি, টাকার জন্য, সাথে লকডাউন ছিল, নানান প্রবলেমের জন্য ওটা করতে পারিনি। তো তখন স্বপ্নটা ভাঙতে শুরু করলো, মাথায় এবার হেডেকও ঢুকতে শুরু করলো যে জীবনে তো কিছু একটা করতে হবে, কি করব? লাস্ট অপশন হলো হাউস ওয়াইফ হয়ে যাবো। वाह दीदी वाह दीदी दीदी दीदी। আমার ছোটবেলা থেকে যা স্বপ্ন ছিল সেগুলো মা বাবা পূরণ করে দিতে পারেনি, কিছুটা মানুষের ভয় আর কিছুটা টাকা পয়সার দিক দিয়ে পিছিয়ে গেছিলো। যেমন আমার ডান্স করতে ভালো লাগতো, আমি এই বয়সে এসে ডান্স শিখছি, কিন্তু ছোটোবেলায় এত বাড়িতে বলতাম প্লিজ আমাকে একটু ডান্স শেখাও। এমনও হয়েছে আমার পাড়াতে একটা বৌদি ভাই ছিল যে ডান্স শেখাতো, তার বাড়িতে লুকিয়ে লুকিয়ে ডান্স করতে যেতাম। যখন ক্লাস হতো 100 টাকা করে তাকে দিতাম, সেটা মাও দিয়েছে 1 মাস লুকিয়ে, বাট বাবার ভয়তে আবার বন্ধ করে দিলাম, বাবা জানতে পারলেই বকবে। তখন মনে হতো যে মানুষ কি বলবে, গ্রামে থাকি, এরকম একটা ছিল। আর নাচটাকে সম্মান করতো না ওই টাইমে কেউ, এর জন্য আমার ডান্সের স্বপ্নটা কখনো পূরণ হলো না। তারপরে ভাবলাম যে ভালো কিছু নিয়ে পড়াশোনা করব, সেটাও হলো না। লকডাউনের সময় এমন এক পরিস্থিতি এসে আমাদের দাঁড়ালো, সেটা বললে আমার এখন চোখে জল চলে আসবে, তবু আমার মনে এখন অনেক শক্ত। এখন আমি সবসময় কেঁদে ফেলি না, এখন আমি অনেকটা স্ট্রং হয়ে গেছি। লকডাউনের সময় সব কিছু, আমার পরিস্থিতি, আমার মেন্টালিটি, আমার সব কিছু চেঞ্জ করে দিয়েছিল। লকডাউনের 1 মাস আগে আমার দিদিকে বিয়ে দেওয়া হয়েছিল। দিদিকে যখন বাবা বিয়ে দেয়, তুই তুই চলে যা বুঝলি, মরা মুরগির মতো এরকম পাশে বসে থাকছি, তোর জন্য আমি সবার সাথে কথা বলতে অসুবিধা হচ্ছে। টিস্যুটা রেখো পাশে, ঠিক আছে? নিচে জল ফেলো না দি। সরি, আসলে আমি ভাইয়ের সামনে না সব কথা ওইভাবে বলতে পারবো না লাগছে। ওকে পাঠিয়ে দিলাম, ওর যখন সুনাম করবো আরেকবার ডেকে নেবো ওখানে। ওইটা যাসনি এখনো, যা। তোমাদের সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করি, কারণ তোমরা তো ক্যামেরার ওপারে রয়েছো আর আমি এপারে রয়েছি বসে। তোমাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না, বাট ফিল করতে পারি যে তোমরা আমার সামনে রয়েছো। এবার তোমাদেরকে বলি, দিদির বিয়ের সময় আমার বাবা নিজের সমস্ত সেভিংস খরচা করে ফেলেছিল, আরও সাথে দেনা হয়ে গেছিলো, অনেক টাকা দেনায় পড়ে গেছিলাম। বাট দেনা করার সাহসটাও তখনই এসেছিলো বাবার, কারণ আমার বাবা তখন সৌদি আরবে থাকতো আর কাজও ভীষণ ভালো হচ্ছিলো। তাই আমার বাবা ভেবেছিল যে ওখানে কাজ করছি, ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়তো এই দেনাগুলো শোধ করে দিতে পারবো। তাই আমার বাবার সাহস হয়েছিল যে বড় করে অনুষ্ঠান করবে, সবাইকে নিয়ে আনন্দ করবে, তাই এটা করেছিল দিদির বিয়ের সময়। বাট ওই যে ভগবান সাথ না দিলে কিছুই হয় না। আমার বাবা 1 মাসের ছুটিতে দিদিকে বিয়ে দিয়ে যেই সৌদি আরবে চলে গেল, লকডাউন পড়ে গেল, আমার বাবার কাজ বন্ধ হয়ে গেল, আমার মা তখন বিড়ি বাঁধতো, বিড়ি বাঁধা বন্ধ হয়ে গেল, আমি বাচ্চাদেরকে পড়াতাম, সব টিউশনই আমার বন্ধ হয়ে গেল, বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে পড়ানো বন্ধ হয়ে গেল, মানে পুরো জিরো হয়ে গেলাম আমরা। এদিকে দিদি তো পাঠিয়ে দিয়েছি শ্বশুর বাড়িতে, বাড়িতে মাত্র 2টো মানুষ, আমি আর মা, আর বাবা বাইরে। টেনশানে আমাদের খাওয়া ঘুম চলে গেছিলো, আমরা কি করব,
কোনো উপায় ছিল না। এবার এই পরিস্থিতি শুধু আমাদের একার ছিল না, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো হয়তো অনেকেই এরকম পরিস্থিতি কাটিয়েছো লকডাউনের সময়, সবারই মোটামুটি পরিস্থিতি ভীষণ খারাপ ছিল। ওই সময়টায় না আমার আস্তে আস্তে মেন্টালিটি চেঞ্জ হয়েছিল। আচ্ছা আমি বুঝতে পারলাম না, চেয়ারটা ছিল ওই ঘরে, তাই এই ঘরে চলে আসলো কি করে? আরে জলটা ছিল ফ্রিজে, জলটা চলে আসলো এই জায়গা। কলা ফল লাগা ঝুড়ি বানাই দিছি, কলাটা এইখানে। দিদি চলে এসেছে, আবার দ্বিতীয় মা। চেয়ারটা এনেছি কারণ আমার এখানে নিচে খাটে শুলে পড়ে খুব গরম লাগে, তাই চেয়ারে বসে কাজ করি, তাই চেয়ারটা এনেছি। আর জলটা হচ্ছে ভাই এনেছে। বাড়ির লোক কিন্তু তাড়াই দেবে, কিন্তু খালি 2 মিনিট পর পর ফটাস ফটাস করে শব্দ হচ্ছে। দরজাটা তোমরা খুলে বন্ধ করো না, তাই ওরকম আওয়াজ হয়, এটা ঠিক করো। আর ওই জলটা ভাই এনেছে, আর ফলের ঝুড়ি ওখানে রয়েছে, ঠিক করে দে। তোমার নামেই গল্প করছিলাম সবার সাথে, তোমাকে বিয়ে দিয়েছিলাম, তারা আমাদের পরিস্থিতি পুরো আলু হয়ে গেছিল, ওইসব গল্প করছি সবার সাথে, আমার জার্নি শেয়ার করছি। টিকটকের টাইমে আমি 3 থেকে 4 মাস ভিডিও বানিয়েছি, আর খুব অল্প সময়ের মধ্যে 8.5 লাখ ফলোয়ার্স হয়ে গেছিলো। কিন্তু সেই সময়টা আমার কপালটা সাথ দেয়নি। আমি ভেবেছিলাম যে এত বেশি রেসপন্স পাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, এখান থেকে আমি একটা ভালো জায়গা তৈরি করতে পারবো। মানে এই স্বপ্নটা 2020 সাল থেকে আমার আসে। ওই টাইমটায় লকডাউন ছিল, ওই টাইমটায় আমাদের পরিস্থিতি খারাপ ছিল, সব কিছু। তো একটা আশা তখন আমি পেয়েছিলাম যে আমি এখান থেকে হয়তো কিছু করতে পারবো। সেই সময় 0 টাকা আর্নিং হচ্ছিল, কিভাবে আর্নিংটা করা যায় আমার অতটা জানা ছিল না। তো তখন নতুন নতুন মানুষের সাথে আমার পরিচয় হচ্ছিল, একটা ভরসা পাচ্ছিলাম যে হয়তো কিছু একটা করতে পারবো। কিন্তু জীবনে এমন একটা গল্পের মন নিয়ে নিল, এমন এক দুর্ঘটনা আমার সাথে হয়ে গেল, যাকে আমি ভালোবেসেছি সে আমার সাথে শত্রুতা করে নিয়েছে। এরকম শুধুমাত্র হিংসা, যে ও এগিয়ে যাচ্ছে, পছন্দ না মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে। ছোটোবেলায় একটা প্রেম করেছিলাম, কেমন যেন আমার বলতে একটু দ্বিধাবোধ হচ্ছে, এইগুলো নিয়ে আবার কে কেমন প্রশ্ন তুলবে, কে কেমন কথা বলবে। অনেকদিন তো হয়ে গেল, বলা যেতেই পারে। ছোটোবেলায় একটা প্রেম করেছিলাম। মানুষ প্রেম করলে এরকম হয়, আমি জানলে কোনো দিন আমি কোনো ছেলেকে ভালোবাসতাম না, প্রেম করতাম না। সিরিয়াসলি বলছি, প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। দুটো মানুষকে ভালোবেসেছিলাম লাইফে, দুটোই ধোঁকা খেয়ে গেছি একদম। এবার যদি বলো যে তাহলে তুমি কি ভালো মানুষ ছিলে, একদমই ভালো মানুষ নই। ভালো মানুষ কি করেছিলাম, একজন ভুলভাল মানুষকে ভালোবেসে ফেলছি, ভুলভাল মানুষকে টাইম দিয়ে দিচ্ছি, এটা ভুলটা আমার নয়। বাট আমার সাথে যেটা হয়েছিল সেটা হিংসাতে হয়েছিল, আদার্স কোনো কারণ নেই। আর আমার মনে হয় এখন যে আমি কাকে ভালোবাসবো, আমি কার সাথে থাকবো, এটা সম্পূর্ণ আমার ডিসিশন, তোমাদেরও তাই। আমাদের লাইফে এরকম অনেক মানুষ আমাদের জীবনে আসবে যারা হয়তো সবাই সঠিক নয়, কিন্তু আমাদেরই তো উচিত 1000টা ভুলের মধ্যে একজন সঠিক মানুষকে বেছে নেওয়া। আর 1000টা মানুষ ওরা না দেখলে একজন সঠিক মানুষ ওটা কোথা থেকে পাবো? মানে আমি বলতে চাইছি না তাই বলে তোমরা যা ইচ্ছা তাই করো, মানে আমি জাস্ট লজিক দিয়ে বোঝাচ্ছি। আমি একটা সিরিয়াস কথা বলতে গিয়ে এত হাসছি কেন, আমার লজ্জা লাগছে। আমার লাইফে একটা প্রেম হয়েছে, আর একটাকে তো রেজিস্ট্রি করে নিয়েছি। এখন সেটাকেও ছাড়ানোর জন্য আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে। আমি নিজেও জানি না এই প্যাডটা রাখবো কি রাখবো না। যতটা হেসে বলছি ততটাই ফেটেছিল দুবেলাতেই। টিকটকের টাইমে যখন আমার যে এক্স ছিল সে তো 1 নম্বরের নির্লজ্জ, এখন আমার ডিপিটা দিয়ে রেখেছে। চাইলে না আমি অনেক কিছু করতে পারি, বাট আমি চাই না আমার দিক থেকে কারোর ক্ষতি হয়ে যায়। একটু ইমোশনাল আছি, হয়তো ভগবান আমাকে এত শক্ত বানিয়ে দেবে আমি হয়তো আর কারো কথা দ্বিতীয়বার ভাববো না। আমার যে এক্স ছিল সে এমন একটা ভিডিও আপলোড করেছিল যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে অনেকটাই নর্মাল লাগে। 2026 সালে আমরা দাঁড়িয়ে আছি, তো এই জিনিসগুলো স্বাভাবিক। আর যেটা আমাদের পার্সোনাল রাখা উচিত ছিল কিন্তু আমার এক্স সেটা রাখেনি, সেটা আপলোড করে দিয়েছিল শুধুমাত্র হিংসায়। আর আমার মান সম্মানহানি করবে, মানুষের থেকে আমাকে বাজে কথা শোনাবে, যাতে মানুষ আমাকে নিয়ে, আমার ক্যারেক্টার নিয়ে জাজ করতে পারে। তো যখন এইগুলো হয় তখন আমি ভেবে দেখলাম যে যে যাকে ভালোবাসে সে তাকে কখনো অসম্মান করতে পারে না। কই আমি তো পারিনি, সে কেন পারলো? আর সেখানে আমরা দুজনেই ছিলাম, কিন্তু কেউ ছেলেটাকে নিয়ে প্রশ্ন তোলেনি, তুলেছিল আমাকে নিয়ে।
আমাকে সবার সামনে ছোট করেছিল আর সবাই আমাকেই শেষ করে দিয়েছিল গলা টিপে। সমাজ নিয়ে কথা বলেছিল, আমাকে নিয়ে, আমার মা বাবাকে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, আমার ক্যারেক্টার নিয়ে। আমাকে কি না শুনতে হয়নি বলো তো? শুধু আমাকে শুনতে হয়েছে, আমার গোটা ফ্যামিলিটাকে শুনতে হয়েছে। যখন ভিডিওটা সে আপলোড করে, সে একবারও ভেবেই দেখেনি কখনো ওই মেয়েটার পরিস্থিতি কি হতে পারে, এই মেয়েটা কি ফেস করতে পারে। 2020 সালে এই ঘটনাটা যখন ঘটে আমার সাথে, তখন আমার মা আমার জন্য 6 মাস ঘর থেকে বের হয়নি। মানুষে এত বাজে কথা আমার মাকেও বলতে শুরু করেছিল, আর এটা স্বাভাবিক ছিল। আমরা তো মানুষ জাতটাই এরকম, আমরা নিজেদের দিকে তাকিয়েই কথাই বলি না, আমরা অপরকে জাজ করি বেশি। ওই সময়টা আমার মা শুধুমাত্র আমার জন্য আমার সাথে স্ট্রাগল করে গেছে। আমার মা আমাকে সবসময় কাছে রেখেছে যাতে আমি কোনো ভুলভাল ডিসিশন না নিয়ে নিই। ওই টাইমটা আমার বাবা দূরে থাকতো, আমার বাবা আমার মাকে অনেক বেশি কথা বলেছে, মাকে বকাঝকা করেছে, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমার মা পাড়ার কারোর সাথে মিশতে পারিনি, আমার মা বাইরে বের হতো না আমার জন্য। 6টা মাস আমি আমার মাকে ঘরের মধ্যে কাটিয়েছি শুধুমাত্র এই একটা ভিডিওর জন্য, যেটা আমার এক্স আমার সাথে ঘটিয়েছিল। ওই সময় থেকে আমার স্ট্রাগল শুরু হয় আমার লাইফে। তো ওরকম একটা ঘটনার পরে আমার সব স্বপ্ন ভেঙে যায়। এটা আমি তোমাদের সামনে হয়তো কোনো দিন বলতে পারিনি, আমার সাহস হতো না, আমার ভয় হতো কে কী বলবে। বাট তোমরা তো সবাই দেখেছো, সবাই জানো, আমার আর বলতে দ্বিধাবোধ কী। আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথেই হয়তো হয়েছে, তারাও বলতে পারেনি, পারবেও না হয়তো কোনো দিন বলতে। আজকে আমার মনে হচ্ছে বলে যাই, আমি থাকি বা না থাকি আমার এই কথাগুলো থেকে যাবে এই সোশ্যাল মিডিয়াতে। আমি ওই সময়টাতে সব থেকে বেশি খারাপ সময় কাটিয়েছি, আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। আমি যা স্বপ্ন দেখেছিলাম, মা বাবাকে ভালো রাখবো, নিজেকে তৈরি করব, শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছিলাম। সে আমাকে ওই জায়গাটাই রাখতে দেয়নি। ওই মানুষটা এতটাই নির্লজ্জ, সে এখনও জানেই না তার কি করা উচিত। আমি দ্বিতীয়বার সম্পর্কে জড়াই, সেখানেও আমাকে কথা শুনতে হয়েছে এই সমস্ত কিছু নিয়ে। তোমরা এখন আমাকে প্রশ্ন করতে পারো যে তুমি কোনো স্টেপ নিচ্ছ না কেন? তোমাদেরকে কখনো ক্যামেরার সামনে এসে প্রকাশই করতে পারিনি। 2020 সালে আমাকে যখন ব্ল্যাকমেলের শিকার হতে হলো, আমি এটা নিয়ে অনেক লড়াই করেছি। আমি হয়তো এই গল্পটা তোমাদেরকে পুরোটা বলতে পারছি না, এর পেছনে আমার অনেকটা স্ট্রাগল আছে। আমি অনেক দিন ধরে লড়াই করে এসেছি এই একটা জিনিস নিয়ে, এত ভয় পেয়েছি। ওই খারাপ সময়টাই শুধুমাত্র আমার মাকে আমি পাশে পেয়েছি আর আমার পরিবারকে আমি পাশে পেয়েছি। সব থেকে তো ক্রেডিট মাকেই দেব আমি, কারণ আমার মা আমার 1 মিনিটের জন্য ছাড়েনি। আমি যদি কষ্ট পেয়েছি, কান্না করেছি মায়ের সামনে, দুঃখে পড়ে যদি পাশের ঘরে গিয়েছি, মা আমার জন্য, মা দুঃখ পাচ্ছে, আমি পাশের ঘরে চলে যাই, আমার মা পেছনে পেছনে ছুটে চলে গেছে যে আমার মেয়ের জন্য ভুলভাল কিছু না করে ফেলে, ওর এখন মানসিক অবস্থা ঠিক নেই। আমি যখন থানায় গিয়ে যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি সে আমার সাথে এই খারাপ করেছে, আমার মা আমার চোখের জল দেখে কেঁদেছে। ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমি কারোর কখনো ক্ষতি করিনি, শুধু ভালোবেসেছি, আর সবাই হিংসাতে আমার জীবনটা পুরো তিলে তিলে শেষ করেছে, শুধু মনের জোরে আর মা বাবার মুখের দিকে তাকিয়ে। আর আমার সুন্দর ভবিষ্যৎ, আমি বাঁচতে চাই ভালোভাবে, তাই এখনো আমি নিজে লড়ে যাচ্ছি, নিজে কাজ করে যাচ্ছি। আমার মতো হাজার হাজার মেয়ে আছে, আমি জানি তারা ব্ল্যাকমেলের শিকার হয়েছে, তাদের সাথে অন্যায় হয়েছে, কেউ মুখ খুলতে পারে না, কারণ সবাই মান সম্মানের ভয় পায়। আমিও সেম মান সম্মানের ভয় পেয়ে 6 মাস আমার মাকে নিয়ে আমি ঘরের মধ্যে আমাকে লুকিয়ে থাকতে হয়েছে। পাড়ার মানুষগুলো কত বাজে ব্যবহার করেছে, এখন যারা আমাকে ডেকে ভালোবেসে খেতে দেয়, ওই টাইমটাতে ওই মানুষগুলো আমার মাকে কত বাজে কথা বলেছে, আমাকে কত বাজে কথা বলেছে। ওই দিনগুলো আমি কি করে ভুলবো? তারপরেও এখনো আমি ভাবি আমার জন্য যেন কারোর ক্ষতি না হয়, সবাই ভালো থাকুক। এখন আগের থেকে অনেকটা নর্মাল। আমি কেন এত কথা বলছি আমি জানি না, মাফ করে দিও আমাকে। আমি প্রথমেই বললাম আমি অনেক স্ট্রং হয়ে গেছি, আমি এখন সহজে কাঁদি না, বাট আমার পুরোনো কথাগুলো মনে পড়ে কেমন এটা কী হলো কে জানে। এই ঘটনার পরে যে স্বপ্নটা দেখলাম পুরো ভেঙে গেল। আমি বুঝে গেলাম আমার আর সোশ্যাল মিডিয়া করা হবে না।
ভুলটা আমারই, আমার জন্য আমার মা বাবার অসম্মানহানি হয়েছে, আমাকে হ্যারাসমেন্ট হতে হয়েছে। এই সময়টা আমার জন্য ভীষণ টাফ, আমি অনেক কষ্ট করে বেরিয়েছি, তো আমি এখন শান্ত থাকবো, আমি পড়াশোনা করব, যা করছি এটাই। এইভাবেই মা আর আমি দিন কাটাতে থাকলাম। 2 বছর পরে আমার ভাই এন্ট্রি নিল একটা মোবাইল নিয়ে। আমার ভাই 2 বছর পর বলছে, দিদি তোমার তো সোশ্যাল মিডিয়ায় ভালোই ফেস ভাইরাল, তোমার তো টিকটকের টাইমে অনেক ফলোয়ার্স ছিল, তুমি চাইলে কিন্তু ইউটিউব করতে পারো, কারণ এখন কিন্তু ইউটিউব ফেসবুক থেকে দেখো অনেকে ইনকাম করছে। অনেকেও দেখিয়েছিল আমাকে যারা অনেক টাকা পয়সা ইনকাম করছে, ঘরবাড়ি করে নিয়েছে, সিম্পল ব্লগ ভিডিও বানিয়েও বা স্টোরি ভিডিও বানিয়েও অনেকে অনেক কাজ করছে, তো এখান থেকে একটা ভালো আর্নিং হচ্ছে। আমাকে এইগুলো মাথার মধ্যে ঢোকালো, তখন তো মনের মধ্যে ভয় লাগছে, আবার যদি মা বাবার মান সম্মানহানি করে ফেলি বাই চান্স, তাহলে তো আমার আর মরা ছাড়া উপায় থাকবে না। তো আমার ভাইকে আমি না 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 করতে থাকি। সাথে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল রিমা, যার কথা আমি না বললেই নয়। ও আমাকে প্রচুরবার বোঝাতো যে তুই যদি খারাপ কিছু না করিস তাহলে তোকে খারাপ কেন বলবে, তোর সাথে যেটা হচ্ছে এটা একটা ইনসিডেন্ট। তোমার বেস্ট ফ্রেন্ড বললো একটা কাজ কর, ইউটিউব শুরু করার আগে তুই ইনস্টাগ্রামটা শুরু কর, তুই আমার ইনস্টাগ্রামটা নিয়ে নে, আমার 250 ফলোয়ার্স আছে, আমি আমার ফটো নাম সব মুছে দিচ্ছি, তোর নাম করে দিচ্ছি, তুই তোর ভাইয়ের ফোনে লগ ইন করে নে, তুই ওই অ্যাকাউন্টটাতেই কাজ শুরু কর। আমার বান্ধবী রিমা ও আমাকে ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড ফোন নাম্বার দেয়, আমি আমার ভাইয়ের ফোনে লগ ইন করি, সেই 250 ফলোয়ার্স থেকে আমি ভিডিও বানানো শুরু করি। 250 ফলোয়ার্সটা কিন্তু আমার বান্ধবীর। তো আমার আইডিতে এখন 2.2 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, যেটা আমার বান্ধবীরই আইডি। তো এই 2.2 মিলিয়ন ফলোয়ার্সের মধ্যে কিন্তু 250 ফলোয়ার্স আমার বান্ধবীর, এটা ভুললে চলবে না কিন্তু। তো আমার বান্ধবী তখন আমাকে এই আইডিটা দিয়েছিল, তাই আমার কাজের আগ্রহটা এসেছিল যে কাজ করি। প্রথম যখন ভিডিও বানাই দেখি 1000ও ভিউজ যায়নি, মনটা না একটু ভেঙে গেল। আমি ওকে বললাম, দেখেছিস সবাই ভুলে গেছে, এতদিন পরে কেউ মনে রাখে নাকি 2-2.5 বছর পরে। তো আবার আমার ভাই বলছে একটা কাজ করো, তুমি তাহলে ইউটিউব করো। আলাম ছাড়, অত বড় ভিডিও কি বানাবো আর কীভাবে কথা বলতে হয় আমি তো এটাই জানি না। বাট অনেকের ভিডিও দেখতাম তখন, জানো তো, অনেকেই ব্লগ বানাতো ওই সময়টায়, আমার খুব ভালো লাগতো। নতুন নতুন কিছু ব্লগিং কিন্তু বাংলাতে ব্লগিং ওই 2020 সাল থেকেই শুরু হয়, লকডাউনের সময়তেই মেন ভিডিও টিডিও করা সবাই বেশি শুরু করে। তো আমারও দেখে খুব ভালো লাগতো ভিডিও করব, কিন্তু কি বলবো, কি কথা বলবো, কিভাবে শুরু করব, ভিডিওটা শেষ কি করব, ভিডিওর টপিক কি থাকবে, কিছুই বুঝতে পারতাম না। আর আমার এত ভয় লাগছে, ভয়তেই বলে দিচ্ছি ভাই আমি পারবো না, ছেড়ে দেয়। আমার ভাই বলছে আমি সব জানি, তো আমি বললাম এডিট পারি না, কি করব? ভাই বলছে ওটাও আমি করে দেবো। বললাম তুই যদি সব করিস তাহলে আমি শিখবো কি, করবো কি? বলে তুমি কাজটা আগে শুরু করো। এরকম করে করে প্রায় ওকে 3 মাস ঝুলিয়েছি। আমি ওকে বলেছি দাঁড়া, আমার বাবা কিছুদিন পরে ফোন দেবে বলেছে, ফোনটা আসলেই ভিডিও বানানো শুরু করব। ও তখন বললো একটা কাজ করো, তুমি আমার ফোন দিয়ে ভিডিও বানাও, আমি এডিট করে দেবো, তোমার শুধু কাজ তুমি ভিডিও বানাবে। হঠাৎ করে একদিন দেখে আমার ভাই ওর ফোনে আমার নামে চ্যানেল খুলে নিয়ে এসে দেখাচ্ছি, দিদি তোমার নামে চ্যানেল খুলেছি, তুমি আজকে ব্লগ বানাবেই। বললাম পাগল নাকি তুই, কী বলবো, কিভাবে কথা বলতে হয়, টপিক কি থাকবে, ইন্ট্রোটা কি দেবো, ব্লগের শেষে কিভাবে শেষ করব ভিডিওটা, আর কথা কি বলবো এটাই তো জানি না। একটা 10 মিনিটের ব্লগ বানানো কি এত সহজ? কি দেখাবো? বলছে তুমি ভিডিওটা শুধু শুরু করো, বাদ বাকি বুঝে নিচ্ছি। আমি সেদিন হেয়ার কাট করতে যাচ্ছিলাম, আমার চ্যানেলের প্রথম ভিডিও ছিল আমার হেয়ার কাট ভিডিও, যেটা 8.5 লাখ চ্যানেল রয়েছে ওই চ্যানেলটাতে প্রথম কাজ আমার ভাই আমাকে শিখিয়ে দিচ্ছে, বলো হ্যালো গাইস। আর আমি হ্যালো গাইস বলতে গিয়ে 10 বার টেক নিয়েছি, সামান্য হ্যালো গাইস বলে গলা কাঁপছে, কি বলবো এরপর, কি বলবো, এরকম একটা হচ্ছে। খুব বাজে একটা ফিলিংস ছিল, সেটা আমি এখনও ভুলিনি, এখনও আমার মনে আছে। আমি এরকম হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আচ্ছা আওয়ারটা কি, আমি তো একা। তারপরে যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তারপরে কী দিয়ে যে কী বলছিলাম কোনো ঠিক ছিল না। আমার ভাই তো রেগে যাচ্ছিলো, আবার আমাকে শেখাচ্ছিলো এভাবে না এভাবে বলো দিদি। এইভাবে আমার ইউটিউবের প্রথম ভিডিও বানানো শুরু হয়। তো ভিডিওটা বানানোর পর আমার ভাই এডিট করে যখন আপলোড দেয় তখন 1500 ভিউজ যায়। তো আমার কাছে 1500টা তখন মনে হচ্ছিলো মানুষ হয়তো দেখবে না, 1500 ভিউজ গেছে, কারণ টিকটকের টাইমে তো মিলিয়ন যেত। আমার তো কোনো নলেজই নেই ইউটিউবের ওয়াই সম্পর্কে। আমি বলছি ভাই ছাড়, বেকার খাটাখাটনি হয়ে যাবে, করার দরকার নেই। আর বাবা যদি আবার দেখতে পায়, বাবাকে না বলে করছি, মাও তো জানে না।
মাকে বলেছিলাম একটু যে মা আমি না ইউটিউবে ভিডিও বানাবো, এটা ব্লগ ভিডিও, আমি কি করছি, আমার জীবনটা কিভাবে চলছে বা আমি কেমন জায়গা থেকে বিলং করি আর আমার ফ্যামিলি নিয়ে এরকম ভিডিও বানাবো, মাকে বুঝিয়েছিলাম। তখন মা বলেছিল ঠিক আছে কর, কিন্তু তোর বাবার ভয় লাগে। মানে আমার মা কিন্তু আমাকে সবসময় মন থেকে সাপোর্ট করে, কিন্তু বাবার জন্য একটু পিছিয়ে যেত। তো বাবা তো জানে না, আর আমার ভয় লাগে যে বাবা যদি জেনে যায় আবার একটা কুরুক্ষেত্র লাগবে। তারপরে বারবার মনে হলো যে আমি যদি ভুল না করি, অন্যায় না করি, তাহলে আমাকে মানুষ কেন খারাপ বলবে? আমি তো আমার কাজ এটা, আমি যদি এটাকে কাজ মনে করি আর ভালোবেসে করি, নিশ্চয়ই সবাই আমাকে ভালোবাসবে, সম্মান করবে। আর যেটা আমার লাইফে হয়ে গেছে, আমি সেই জিনিসটা নিয়ে যদি পড়ে থাকি তাহলে আমি জীবনে কখনো এগোতেও পারবো না। আমাকে লাইফে কিছু একটা করতে হবে, আর আমার যে জায়গাটার প্রতি ভালোবাসা আছে, রয়েছে এখনও, যেটা করতে আমার ভালো লাগে, তো আমি সেটা করব না কেন? আর এইগুলোই ভেবে তখন আমি ভিডিও বানাতে শুরু করি। তখন সপ্তাহে একটা করে ভিডিও বানাতাম বা দুটো। আমার ভাই আমাকে সকাল 10টার সময় ফোন দিয়ে যেত, বিকাল 4টে এসে নিয়ে যেত। মানে স্কুল টাইমেও ফোন দিয়ে যেত, ছুটি হয়ে গেলে আবার ফোনটা নিয়ে চলে যেত, আর ওর মন মতো এডিট করতো। আর আমি সারাদিনে ভিডিও বানাতাম। তখন তো কন্টেন্ট কী বানাবো নতুন নতুন বুঝতে পারতাম না। তখন কম্পিউটার ক্লাস যাচ্ছি, স্পোকেন ক্লাস যাচ্ছি, ঘর মুছছি, মায়ের সাথে রান্না করছি, এইগুলো আর কি শেয়ার করতাম। তখন দেখি আস্তে আস্তে 10,000, 30,000, 40,000 মানুষ দেখতে শুরু করলো ইউটিউবে। তখন বুঝলাম যে না, মানুষ আমাকে ভোলেনি, এখনও ভালোবাসার আগের থেকে আমাকে সম্মান করছে সবাই। আগে যেমন একটা সময় টিকটকের টাইমটাতে এত বেশি মানুষ আমাকে নিয়ে, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলেছিল, আমার মনে হতো আমিই হয়তো এই দুনিয়ার সব থেকে হয়তো নোংরা মেয়ে, নিতে পারতাম না, ওগুলো নিয়ে ডিপ্রেস থাকতাম, এরকম হতো। তো দেখলাম ইউটিউবে যখন লং ভিডিও বানাতে শুরু করি, মানুষ আমাকে ভালোবাসতে শুরু করলো। যখনই আমার লাইফের একটু সাকসেস আমি পাই, তখনই আমার না চুলকায়। তারপরে আমার লাইফের দ্বিতীয় ভালোবাসা এন্ট্রি নিল। আমি ভাবলাম আমার জীবনটা তো এত সুন্দর হয়ে গেল, এরকম তো মানুষ আমি লাইফে পাবোই না, এরকম সাপোর্টিভ, এরকম কেয়ারিং, বাপ রে। তারপরে আমার মনে হলো আগে যেটা হয়েছিল সেটা ভুল হয়েছিল, আমি আগে যাকে ভালোবেসেছিলাম সেটা ভুল মানুষ ছিল, দ্বিতীয় ভালোবাসাটা আমার সঠিক মানুষের সাথে হয়েছে। কিন্তু পরে দেখলাম না, मैं तो चूतिया हूँ। মানুষের একটু ভালোবাসাতেই গলে যাই, কেউ একটু মিষ্টি করে কথা বললেই তাকেই আপন লাগে। তোমাদেরকে আমি আমার জার্নি শেয়ার করতে এসেছিলাম, বুঝতে পারছো জীবনে কত গন্ডগোল পাকিয়ে রেখেছিলাম আমি। মানে আমার জীবনটা পুরো এরকম 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 আছে, সেটাকে ছাড়িয়ে ছুড়িয়ে একটু এরকম রাখতে চাইছি আমি। এত জটিল করে ফেলেছি না আমার জীবনটাকে নিজে নিজে, শুধুমাত্র একটু ভালো ব্যবহার আর এই যে মানুষের মিষ্টি কথায় গলে যাওয়া, এর জন্য আজকে আমার জীবনে এত জটিলতা। তোমরা আমাকে পাপী মনে করো না, আমি কারোর সাথে কখনো অন্যায় করিনি, কারোর সাথে আমি কোনো খারাপভাবে উঁচু গলায় আজ পর্যন্ত কারোর সাথে কথা বলিনি। কেউ যদি আমার সাথে জোর গলায় কথা বলেছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আমার বুক ধুক ধুক করেছে, কিন্তু আমি কারোর সাথে জোর গলায় কথা বলতে পারিনি আজ পর্যন্ত। আমার জীবনে যেটা হয়েছে সেটা থেকেও আমি ভালো কিছু শিক্ষা পেয়েছি, যার জন্য হয়তো আমি আরও বেশি স্ট্রাগল করতে পারছি, আমি নিজের সাকসেসের দিকে হেঁটে যেতে পারছি। আমার জীবনটা যদি অনেক সহজ হতো হয়তো আমি এত কিছু করতে পারতাম না, এটা সিরিয়াসলি। বাট তারপরে মনে হয় যে এত কিছু কি দরকার ছিল ভগবান, এত কিছুর কি দরকার ছিল। তারপরে দ্বিতীয় প্রেমের কথা আর তোমাদেরকে কি বলবো, সব তো দেখিয়েই দিলাম। লাইফস্টাইল ভিডিও বানাতে গিয়ে দেখিয়ে তো সব কিছু একদম সর্বনাশ করে ছেড়ে দিলাম। আমার মা বাবা যেইটুকু না আমাকে ভরসা করেছিল আগের বারে, এইবারে তো আমার মা বাবা আমাকে ঝাঁটা দিয়ে মেরে বাড়ি দিয়ে তাড়ায়নি, এটা আমার ভাগ্য ভালো। বাপ রে বাপ। মালতী মাসি কাজ করতে চলে এসেছে আমার ঘরে। তাই আমার দিদি, আমি এই মানুষটাকে কি করে ছাড়বো বলো তো? বল দিদি, তোর একটু দুটো ভালো কান্না কথা বলি। করছিলি নাকি রে? আরে না, তাহলে সবার সাথে গল্প করছিলাম। বলো তো এই মানুষটাকে আমি কি করে ভুলতে পারি? আমার দিদি সকাল থেকে আমার পিছনে খেটে যায়, সকালবেলা এসে ঘর পরিষ্কার করা, আবার দেখো বিকেলবেলা চলে এসছে একটা ঝাঁটা নিয়ে ঘরটা পরিষ্কার করবে। কি চাই? কিছু না। আজকে কোথাও যাওয়ার আছে? ক্লাস না, আছে? আজকে ক্লাসে যাইনি, ছেলের জ্বর এসছে তাই। আমি আজকে জানি সবাইকে বলে দিয়েছি দিদি, কি আমার প্রথম প্রেম, দ্বিতীয় প্রেম সব বলে দিয়েছি।
তুই যা বোকা, তুই মানুষ চিনিস না এখনো। আমার তো এইটাই বড় দুঃখ। কে বলছে মানুষ চিনে? তুই আমার দিদি, আমি জানতে পারি, এই যে আমি চিনে ফেললাম তুই যে এখনো মানুষ চিনিস না। খুব অল্প সময়ে মানুষকে বিশ্বাস করে নিয়ে, এটা আমার একটা মাইনাস পয়েন্ট। শুধু তো অন্যের দোষ দিলে হবে না, আমারও ভুল রয়েছে। পটপট করে সবাইকে বিশ্বাস করে নেয়, এটা হবে না। প্রমিস প্রমিস প্রমিস, সহজে কাউকে বিশ্বাস করবো না, তোমাদেরকে কথা দিলাম। কারণ তোমরাই আপন, তোমাদের জন্যই আমি বেঁচে আছি, আমার মা বাবাকে ভালো রাখতে পারছি। তো আমি তোমাদেরকে কখনো মিথ্যা কথা বলতে পারি না। তো আমি হয়তো আর কখনো নিজের থেকে বেশি কাউকে ভালোবাসবো না, নিজের থেকে বেশি কাউকে বিশ্বাস করব না। এটা আমার একটা শেখার সময়। আমি লাইফে আরও শিখছি। আমি জানি না ভগবান আমাকে আর কত কিছু শেখাতে চাইছে, কিন্তু ভগবানের প্রতি আমার পুরো বিশ্বাস আছে, সে যা করবে ভালোই করবে। তিনি যা করবেন ভালোই করবেন। কারণ আমি দেখেছি আমার খারাপ সময়গুলোতে, ওই সময়টা যখন আমি পার করে ফেলেছি, তারপরে আমার জন্য খুব ভালো সময় ওয়েট করে রয়েছে। এখন আমি ভীষণ ভালো আছি। আমার 90% দুঃখ চলে গেছে শুধুমাত্র এই কাজের প্রতি ভালোবাসার জন্য। আমি কাজ করি, নিজের মতো করে চলাফেরা করি, মা বাবাকে হ্যাপি রাখার চেষ্টা করি। এর বাইরে আমার লাইফে আর কিচ্ছু নেই। আমার এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে অনেক কষ্ট করে ধরে রেখেছি। আমার হাজার মন খারাপ থাকার পরেও আমি কাজ কখনো বন্ধ দিইনি, কখনো না। কিন্তু তারপরেও আমার অনেক সময় নষ্ট হয়েছে। পার্সোনাল লাইফে যা হয়ে যাচ্ছে হোক, এটা হয়তো হতেই থাকবে, সব কিছু সময় কথা বলবে। আমাদের জীবন মানেই হয়তো স্ট্রাগল করা, আর কোনো উপায়ই নেই। এই ভালো সময় আসবে, এই আবার খারাপ সময় আসবে। আজকে আমি ভালো আছি, কাল আমার জন্য আবার খারাপ সময় অপেক্ষা করতেই পারে। কিন্তু আমাদেরকে কাজ করতেই হবে, আর কোনো উপায় নেই আমাদেরকে। নিজে কাজ করো, নিজে টাকা ইনকাম করো, হ্যাপি থাকো, ব্যাস। কে কি বললো, কে কি করলো, কিচ্ছু যায় আসে না। আমরা কাউকে জাজ করব না, কে আমাদেরকে নিয়ে কি বললো না বললো, আমাদের কিচ্ছু যায় আসে না। তোমাদের ভালোবাসা আর আমার কর্ম, এই দুটোর জন্যই আমি আজকের এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। আমি যখন বাইরে যাই, আমার অনেক ভাই বোনেরা আছে যারা আমার ভিডিও দেখে, আমাকে প্রশ্ন করে। এমনকি আমার স্পোকেন ক্লাসেও আগের দিন আমাকে প্রশ্ন করেছে, ইংলিশ স্পোকেন ক্লাসে একটা বন্ধু প্রশ্ন করেছে আর কি স্যারের সামনেই, যে তুই ভিডিও বানিয়ে ইনকাম করছিস, এত মানুষ তোকে চিনছে এখন, সেটা আমি কেন পারি না। আমি আমার সেই বন্ধুটাকে বলেছিলাম যে আমি যেটা করছি তোমাকেও সেটা করতে হবে, এটার কোনো মানে নেই। আগে তোমার নিজেকে জানতে হবে, তুমি কোন কাজটা করতে ভালোবাসো, তোমার কি করতে ভালো লাগে, তুমি লাইফে কি করতে চাও, এটা আগে সবার আগে জানতে হবে তোমাকে। আর তুমি যদি সেটার পেছনেই খাটো, অবভিয়াসলি একদিন না একদিন সাকসেস পাবে। এবার যদি তোমার মনে হয় যে তুমি ভিডিও বানাবে, তুমি ভিডিও থেকে আর্নিং সোর্স বানাতে চাও, তুমি কাজ করতে চাও সোশ্যাল মিডিয়াতে, তাহলে তুমি এই পথেই হাঁটো, একদিন না একদিন তুমি সাকসেস পাবেই। এটাই আগে আমাদের নিজেদেরকে জানতে হবে আমরা কি করতে চাই। তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, আমি চাইছিলাম আমার লাইফের কিছু ঘটনা সোশ্যাল মিডিয়াতে থেকে যাক। এত কেচ্ছা কেলেঙ্কারি যখন আছে, তাহলে এটাও থেকে যাক না, আমার জীবনে আমি কিভাবে স্ট্রাগল করেছি, কিভাবে আজকের এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আমি তোমাদেরকে 40% গল্প শুনিয়েছি, 60% গল্প আমি তোমাদেরকে শেয়ারই করিনি। এটার জন্য আমার মনে অনেক ধৈর্য শক্তি দরকার। আমি আমার কাজটাকে ভালোবাসি, সম্মান করি, আমি এই কাজটা থেকে কখনোই বেরোবো না। কিন্তু যারা এই লাইনে আসতে চাইছো, তারা পুরো মাথায় একদম ঢুকিয়ে নাও শুধু কাজ, এর বাইরে আর কিছু না। কারণ এখানে আসলে পরে তোমাকে কন্ট্রোভার্সির শিকার হতে হবে, তোমাকে অনেক নোংরা কথা শুনতে হবে, এমনও কিছু কমেন্ট আসবে যেটা দেখলে তোমার কান্না পেয়ে যাবে। কিন্তু কে কমেন্ট করছে, কোথা থেকে করছে, খুঁজেও পাবে না তাকে। তোমাকে সব কিছু গায়ে লাগালে চলবে না, অনেক কিছু, মানে তোমাকে মন থেকে শক্ত হয়ে এই জায়গাটাতে আসতে হবে। হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার এখানে রয়েছে যারা অনেক ভালো কাজ করে, তাদেরকেও কিন্তু অসম্মানের শিকার হতে হয়, কথা শুনতে হয়, আজ ভালো তো সে কাল খারাপ, এরকম অনেক কিছু মেনটেন করে চলতে হয়। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি তাও বুকের ভিতর ধুকধুক করছে, কোন কথাটা কিভাবে সবাই দেখবে, কোথা থেকে কি হবে, ভয় লাগছে। কিন্তু আমি যেটা তোমাদেরকে বলে গেলাম সেটা পুরো মন থেকে বললাম, আর প্রত্যেকটা কথাই সত্য। একটা কথা আমি তোমাদেরকে বাড়িয়ে বলিনি, মিথ্যা বলিনি। এটাই আমার জীবনের স্ট্রাগল ছিল, আমি স্ট্রাগল করেছি, আর এখন আবার নতুন করে আমাকে স্ট্রাগল করতে হচ্ছে, বাট আমি এনজয় করছি। আমি নতুন কিছু শিখছি, আমার ভালো লাগছে, আমি সাকসেসের দিকে হাঁটছি, তোমাদের জন্য সাহস পাচ্ছি। হয়তো এই জায়গাটা থেকেও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব, আর আমার খুব সুন্দর একটা ভবিষ্যৎ আমি নিজেই করতে পারবো। ধন্যবাদ তোমাদের সবাইকে। প্রত্যেকটা খারাপ সময়ে আমার ফ্যামিলির মতো করেই তোমরাও আমার পাশে থেকেছো,
যাদের বোঝার তারা বুঝেছে, যাদের বোঝার নয় তারা তো তাদের কথার গায়ে লাগিয়ে কী করব। কিন্তু তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজও আমি ভালো আছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। আর কিছু বলতে পারবো না হয়তো, অনেক গল্প তোমাদেরকে আজকে বলে ফেললাম। আমার প্রত্যেকটা ভাই বোনেদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আমিও এখনও লড়াই করছি, তোমরাও লড়াই করো। আর আমি চাই এই জায়গা থেকে এই জায়গায় যেতে। তো এত কিছুর পরে যদি আমি পারি তাহলে আমি মনে করি তোমরাও পারবে। অনেক কথা শেয়ার করে ফেললাম, কোনো ব্লগ ছিল না, এক জায়গাতে বসে কথা বলে গেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে একটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হবে। বাই।